আমরা যখন টাকার মাপটা দেখি তখন স্টারদের টাকার মাপটা দেখি, যে মেইন ফিল্ম স্টার, যাদের নামে টিকিট বিক্রি হচ্ছে, যাদের দেখতে লোকে হলে আসছে। বেশিরভাগ স্টার বেস ছবিকে আমরা ছবির ডাইরেক্টর মাধ্যমে দেখি না, আমরা স্টারের মাধ্যমে দেখি। আমরা বলি ঋত্বিকের ছবি, সালমানের ছবি, তাই তো? আমরা ডাইরেক্টর, আমরা কি বলি সিদ্ধার্থ মালহোত্রার ছবি দেখতে যাচ্ছি? জানলে আমরা অ্যাথলিট ছবি দেখতে যাচ্ছি, বলি না তো, তাই তো? তারপরে তার নামে টিকিট কাটছি। আমাদের যদি না ভালো লাগে তখন আমাদের লেগে যাই কার উপর, স্টারের উপরে, ও এটা কেন করলো। আমরা এটা তো বলি না একই এরকম ছবি কেন মানছি। সেটা কেউ অডিয়েন্সকে ব্লেম করে, কেউ মেকিং কে ব্লেম করে, দুদিকেই ব্লেম করতে হবে। অডিয়েন্সের যদি ইন্টারেস্ট না থাকে বাংলা সিনেমা দেখা, সে যদি গিয়ে কান্তারা কি RRR এ পয়সা খরচ করতে চায়, সে যদি কি বলে অ্যাভাতার কি তোমার ওপেনহাইমারে পয়সা খরচ করতে চায়, সে যদি গিয়ে তোমার ধুরন্ধর কি সাইয়ারাতে খরচ করতে চায়, তুমি তাকে দোষ দিতে পারবে না। আবার বাংলা ছবি নতুন অডিয়েন্স কেন ক্রিয়েট করেনি, সেটার দায়িত্ব নিশ্চয়ই বাংলা ফিল্ম মেকারদের। তাদের তো উচিত ছিল নতুন বাংলা জেনারেশন, যে জেনারেশন আসে তাদের নার্চার করা, তাদের ভালো কাজ দেওয়া, দিয়ে এক্সাইট করা, যে নিজের কালচারে, নিজের চারদিকে সমাজে যা ঘটছে সেই চরিত্রগুলো তার প্রতিফলন সিনেমা স্ক্রিনে হোক, তাদের জীবনের যে কনফ্লিক্ট গুলো সেটা সে সিনেমা স্ক্রিনে দেখতে পাক, এবং সেটা দেখে এক্সাইটেড হয়ে যাক, এবং তার মধ্যে থেকে বিনোদনটা বেরোক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ, আর আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তাকে তো দর্শকদের কাছে আলাদাভাবে পরিচয় দেওয়ার কিছু নেই। দর্শকরা তাকে এত বছর ধরে দেখছেন, এখন তো তাকে আমরা হিন্দি কাজেও দেখছি। তো আমার সঙ্গে আজকে রয়েছেন জয়দা। তো দাদা কেমন আছো? ভালো আছি রে, ভালো আছি। দাদা তুমি বলো, তোমার তো লাস্ট ব্ল্যাক ওয়ার্ডেন রিলিজ হয়েছিল নেটফ্লিক্সে, যেটা খুব সাকসেসফুল হয়েছিল সিরিজটা। তো ব্ল্যাক ওয়ার্ডেনটা যদি একটু বলো, যে কিভাবে পেলে ব্ল্যাক ওয়ার্ডেনটা, বা কিভাবে তোমার কাছে এসেছিল, সেটা যদি একটু বলো। বম্বেতে কাস্টিং যেটা হয়, বিশেষ করে ওটিটিতে, সেটা কাস্টিং এজেন্সির থ্রুতে হয়, কাস্টিং ডাইরেক্টরের থ্রুতে হয়। একটা সময় ছিল যখন ডাইরেক্টর প্রডিউসাররা নিজেরা কাস্টিং করতো, কিংবা তাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কাস্টিং করতো, যেটা কলকাতা এখনো হয়। কিন্তু বম্বেতে এখন যখনই এরকম প্রজেক্ট হয় যেগুলো কোনো বড় ওয়েব প্ল্যাটফর্মের জন্য হচ্ছে, কিংবা কোনো বড় কর্পোরেট কোম্পানির জন্য ছবি হচ্ছে, সেখানে মেইন লিডদের যদি ছেড়ে দাও, মেইন লিডদের কাস্টিং সবসময় কাস্টিং এজেন্সির জন্য দরকার হয় না। মেইন লিড বলতে যেটা সেন্ট্রাল ক্যারেক্টারে যে রয়েছে, সেখানে হয়তো কোনো ওয়েল নোন স্টার নেম তাদের ডাইরেক্টলি অ্যাপ্রোচ করা হয়, এবং তার কাস্টিং হয়। কিন্তু তাছাড়া যে নানান রকম চরিত্র একটি ওয়েব সিরিজের প্রত্যেকটা এপিসোডে আসে, অনেক চরিত্র আসে, কখনো 5-6টা হতে পারে, কখনো 10-12টা হতে পারে, কখনো 20-25টা হতে পারে। এগুলোর জন্য কাস্টিং ডাইরেক্টররা এক্সটেন্সিভ রিসার্চ করে কাস্টিং করে। আর শুধু বম্বেতে না, এটা অল ইন্ডিয়াতে তারা রিসার্চ করে। অল ইন্ডিয়াতে তারা সেই চরিত্রর মতো দেখতে, চরিত্রর মতো পার্সোনালিটি খোঁজে, এবং তারপর তার কাস্টিং করা হয়। বম্বেতে সেই অভিনেতা পেয়ে গেলে খুব ভালো কথা, বম্বেতে না পেলে বম্বের বাইরে তারা তাকে খোঁজে। তা ব্ল্যাক ওয়ারেন্টের কাস্টিং মুকেশ ছাবড়া করেছিল, এবং আমার কাস্টিংও মুকেশ ছাবড়াই করেছে এটার জন্য। কখনো কখনো কিছু সিরিজের ডাইরেক্টর নিজে রেকমেন্ড করে থাকে যে আমার ওকে চাই কাস্টিং ডিরেক্টর, তাকে কিন্তু অডিশন তবু করতে হবে। বম্বেতে অডিশন করতেই হয়। কাস্টিং ডিরেক্টর তোমার অডিশন নেবে, ডাইরেক্টর যদি বলে থাকে তোমাকে চাই, তাও কাস্টিং ডিরেক্টর তোমার অডিশন নেবে। সেই অডিশনটা ওয়েব প্ল্যাটফর্মকে দেখানো হবে, নেটফ্লিক্স, অ্যামাজন, যেখানেই আসছে তাদের দেখানো হবে, তারাও বসবে সেটা নিয়ে, এবং ডাইরেক্টর তারপর বলবে এই যতগুলো অপশন আছে তার মধ্যে একই আমার চাই, তাহলে তার কাস্টিং হবে। অনেক সময় ডাইরেক্টর কিছুই বলবে না, কাস্টিং ডিরেক্টর রিসার্চ করবে, কাস্টিং ডিরেক্টর অপশন দেবে, সবাই মিলে বসবে, তবে তারা কিছু ভেবে ডিসাইড করবে। আর ধরো তোমার এই যে তুমি তো বাংলাতে এত বছর ধরে কাজ করেছো, এবং যখন তুমি বলিউডে কাজ করতে গেলে, আমাদের বাংলায় তো অনেক অভিনেতা অভিনেত্রীরাই অভিযোগ করে থাকে যে বাংলার যে প্রসেসটা কাজে, সেটা আরো উন্নত হওয়া দরকার। তো তুমি তো এত বছর, এত সিনিয়র একটা, তুমি যখন বাংলা থেকে যখন বলিউডে যখন কাজ করতে গেলে, তখন তুমি কি কি চেঞ্জেস দেখলে যেটা আমাদের বাংলায় হওয়া প্রয়োজন বা বাংলায় নেই এই মুহূর্তে? ব্যাপারটা উল্টো। আমি বাংলা থেকে বলিউডে যাইনি, আমি বম্বে থেকে কলকাতায় কাজ করতে এসেছি। আমার বেস হচ্ছে বম্বে, আর আমি কাজ শুরু করি দিল্লিতে,
তারপর আমি বম্বেতে শিফট করি, তারপর বম্বেতে কাজ শুরু করি। সেখান থেকে কলকাতায় আমার প্রথম ছবি পাতাল ঘরের কাজ পাই, যেটা 2002-তে। ততদিন আমি দুটো কি তিনটে, দুটো হিন্দি ছবি আমার তখন হয়ে গেছে। আমার 4-5টা হিন্দি টেলিভিশন সিরিয়াল হয়ে গেছে। আমার অলমোস্ট 15-20টা টেলিফিল্ম হিন্দিতে হয়ে গেছে, সব বম্বে। তারপর আমি এখানে বাংলা সিনেমাতে ডাক পাই, আসি, এবং তারপর থেকে আমি প্রত্যেক 2-3 বছরে একটা করে বাংলা ফিল্ম ছবি করতাম। 2016 থেকে আমার বাংলা ছবি করার গতিটা একটু বেড়ে যায়। আগে আমি 2-3 বছরে একটা ছবি করতাম, পরে আমি বছরে একটা বাংলা ছবি করতে শুরু করি, একটা কি দুটো বাংলা ছবি করতে শুরু করি। দুটো ইন্ডাস্ট্রির অনেক তফাৎ গুণগতভাবে আর প্রসেসেও। বাজেট তো অবভিয়াসলি, কেননা কলকাতার ছবি তো রিজনাল ছবি, তার অবভিয়াসলি মার্কেট অনেক ছোট। বিশেষ করে আমি যেসব ছবিতে কাজ করি সেগুলো পুরোটাই শহর ভিত্তিক ছবি, অর্থাৎ শহরের কিছু সিনেমা লিটারেট অডিয়েন্স সেগুলো দেখতে যায়। তার বাজেট খুবই সীমিত, তার নিজের কাজ করার জায়গাটা খুব লিমিটেড, তার মধ্যে তারা ভালো কাজ করার চেষ্টা করে। হিন্দিতে যখন কাজ করো তখন তোমার মার্কেটটা মোরাললেস ন্যাশনাল মার্কেট, কাজে অতটা বড় বাজার, বিশেষ করে ওটিটি বাজারের কথা বলছি। আমি হিন্দিতে যে ছবি করেছি সেগুলো মোটামুটি তুমি যদি দেখো, যদি সিরিয়াস ছবি হয় তাহলে তার মার্কেট ছোট, তার ডিস্ট্রিবিউশন ডিফিকাল্ট, তার রিলিজ খুব লিমিটেড হয়, কাজে সেখানেও নানা রকম বাধা বিঘ্ন আছে। মেইন ডিফারেন্স যেটা হয় সেটা হচ্ছে প্রসেসটা একটু আলাদা। ওখানে বম্বেতে প্রি প্রোডাকশনটা অনেক লম্বা হয়, অর্থাৎ রিসার্চটা অনেক বেশি লম্বা হয়। ছবি শুট করার আগে ছবি বানানোর একটা পুরো প্রসেস হয় বম্বেতে, যেখানে ওরা আগে থেকে এটাকে ছবিটা কি করে তৈরি হবে কি না হবে সবকিছু সব বেসগুলোকে কভার করে, তারপর তারা ফ্লোরেট হবে। এখানে প্রি প্রোডাকশনের প্রসেসটা খুব ছোট হয়। এখানে মোটামুটি একটা কাস্টিং হয়ে গেল, একটা স্ক্রিপ্ট লেখা হলো, একটা কাস্টিং হলো, ডাইরেক্টর কিছু লোকেশন ফিক্স হলো, ডাইরেক্টর কিংবা টিম শুটিং এ ঢুকে যায়। ওখানে যে ডাইরেক্টোরিয়াল কিংবা ক্রিয়েটিভ টিম সেটা একটু বড় হয়, অনেক অনেক একটু বেশি ডিপার্টমেন্টস থাকে। ক্রিয়েটিভ ডিপার্টমেন্টটা বড় হয়, প্রোডাকশন ডিপার্টমেন্ট বড় হয়, ডাইরেকশন ডিপার্টমেন্টে অনেক বেশি অ্যাসিস্ট্যান্টস থাকে, আর খুব ট্রেন্ড অ্যাসিস্ট্যান্টস থাকে। যে প্রোডাকশন ডিজাইন ডিপার্টমেন্ট সেটা খুব তুখোড় হয়, কেননা ওখানে ছবিগুলো করে ডিজাইন করে আগে, তারপর আর্ট ডিরেক্টরের কাজ হয়। এখানে যে প্রোডাকশন ডিজাইনার সেভাবে হয় না, ডাইরেক্টলি আর্ট ডিরেক্টর হয়, যে এসে প্রপার্টিজ গুলো লাগায় টাগায় এই করে। তা ওখানে আগে ছবিটাকে ডিজাইন করা হয়, তারপর কিভাবে শুট করবে প্ল্যান করা হয়। তো সেখানে ক্যামেরাম্যান, প্রোডাকশন ডিজাইনার, ডাইরেক্টর এই কাজটা অনেক আগে শুরু করে, ফ্লোরে আসার অনেক আগে। এখানে মোরলেস কাজটা ফ্লোরেই বেশি হয়। ফ্লোরের আগে হয়তো একটু ভাবনা চিন্তা হয়, কিন্তু প্র্যাকটিস অতটা হয় না, কেননা অতটা করার সময় কিংবা বাজেট নেই। সবকিছুরই তো বাজেট লাগে। তুমি যদি একজনকে এমপ্লয় করো 6 মাসের জন্য, তখন 6 মাসে তোমাকে তাকে টাকা দিতে হবে। এখানে তো লোকে সিনেমা শুট করার চেষ্টা করে 7 দিন 9 দিন, বড় জোর 12 দিনে। তা প্রি প্রোডাকশনের কাজ হয় মানে ওই যেটা বললাম, স্ক্রিপ্ট লেখার পরে কাস্টিং করো আর ঢুকে যাও। অত সময় দিলে তো পয়সাও বেশি দিতে হবে। এখানে সেভাবে প্রডিউসার নেই যে একটি টিমকে বিল্ড করবে, সেই টিমটাকে সাস্টেইন করবে, তাকে মাসিক টাকা দেবে এবং অলমোস্ট পোস্ট প্রোডাকশন অব্দি সেটাকে ধরে রাখবে টিমটাকে, কিছু টিমের কিছু মেম্বারকে রিলিজ অব্দি ধরে রাখবে। এখানে তো সেভাবে টাকা নেই, সেভাবে প্রডিউসার নেই। এখানে প্রডিউসারের এখানে খুব অভাব। এখানে যারা প্রডিউসার বলে, তারা এমনিতে বলতে গেলে কিছু টাকা ইনভেস্ট করছে, তারা প্রডিউসার না, তারা অন্য বিজনেস থেকে আসে, কিছু টাকা লাগায় এবং তাদের প্রডিউসারের উপাধি দেওয়া হয়। কিন্তু প্রডিউসারের যে কাজ, প্রডিউসারের কাজ যেটা অন্য সব ইন্ডাস্ট্রিতে, সাউথে এবং অন্য ইন্ডাস্ট্রিতে হয়, প্রডিউসারের কাজটা ডাইরেক্টরের আগে শুরু হয়। এন্টায়ার জিনিসটাকে নামানো, তুলে ধরা, ডিপার্টমেন্ট গুলোকে বানানো, প্রত্যেকটা হেডস তৈরি করা, সেই হেডস গুলোকে
শুধু ফান্ড করা নয়, সেই হেড গুলোর সঙ্গে বিচার বিমর্শ করা যে কি হবে কি না হবে, কিভাবে করা যাবে না করা যাবে, পুরোটাই প্রডিউসারের তরফ থেকে আসে। ডাইরেক্টর ক্রিয়েটিভলি সেটা ভিশনটাকে রাখে প্রডিউসারের সামনে যে এটা আমার ভিশন। এবার প্রডিউসারের কাজ হচ্ছে সেই ভিশনটাকে ফান্ড করা, কিংবা সেই ভিশনটার জন্য কি কি দরকার সেটাকে জোগাড় দেওয়া। এখানে ডাইরেক্টরই সব জোগাড় করে, প্রডিউসার মানে সে যে ফান্ডটা দেবে, ডাইরেক্টর সব জোগাড় করবে, সব ডিরেক্ট করবে, সব শিডিউলিং করবে, সব কাস্টিং করবে, সব মার্কেটিং করবে, সব ডিস্ট্রিবিউশন মধ্যে ডাইরেক্টরকে এখানে ঢুকতে হয়। তো এইটা বিরাট তফাৎ। এখানে ডাইরেক্টর সেন্ট্রিক হয়ে যায় সবকিছু, সব কাজই। ওখানে প্রডিউসার ফিল্ম হচ্ছে ফিল্ম মেকার, সে নানান রকম ডিপার্টমেন্টকে কন্ট্রোল করে, হেড করে, সে অনেক এক্সিকিউটিভ প্রডিউসার তৈরি করে যারা প্রত্যেকটা জিনিস দেখে সেই মূল দায়িত্বটা। হ্যাঁ, ডাইরেক্টরকে ক্রিয়েটিভ ফ্রিডম দেওয়া হয় যে সে যেন ভালো করে ডাইরেকশনটা দিতে পারে, তার উপরে অন্য চাপটা যেন না নেওয়া। আর তুমি তো এখন অনেকদিন বোম্বেতে ছিলে, তো তুমি বললে যেটা তোমার লাস্ট বাংলা ছবি আমি হলে যেটা দেখেছিলাম অপ্রকাশিত তোমার রিলিজ হয়েছিল। আমার লাস্ট বাংলা ছবি যে রিলিজ হয়েছে এবছরই রিলিজ হয়েছে, তার নাম হচ্ছে আমি সুদীপ্তার সঙ্গে ছবিটা করেছি অহনা বলে। হ্যাঁ হ্যাঁ, সরি, অহনা। হ্যাঁ, অহনা তোমার রিলিজ হয়েছিল। তো এবার কি তোমার আবার কোনো বাংলা সিনেমা আসছে? পরের বছরে রিলিজ হয় বাংলা ছবি, তার নাম হচ্ছে পিঞ্জর। হ্যাঁ, যেটা তোমার ফিল্ম ফেস্টিভ্যালে চলেছে এবং এবার কলকাতা খুব ভালো বেশিছিল। তো তুমি মানে স্ক্রিপ্ট সিলেকশনটা কি দেখে করো, মানে সেটা বলিউডের কাজ হোক বা বাংলার কাজ হোক? তিন ভাবে হয়। লোকে সিলেক্ট করে, কেউ শুধু চরিত্র দেখে কাজ করে যে আমার চরিত্রটা কেমন, চরিত্র ভালো হলে সে কাজ করে। কেউ স্ক্রিপ্ট দেখে, চরিত্র ঠিক আছে কিন্তু স্ক্রিপ্টটা ভালো কিনা। কেউ ডাইরেক্টর দেখে যে চরিত্র যাই হোক, ক্যারেক্টার যাই হোক, স্ক্রিপ্ট যাই হোক, এই ডাইরেক্টরের সঙ্গে আমি কাজ করতে চাই, কাজেই এই যদি আমাকে সুযোগ দেয় কি ডাকে তাহলে নিশ্চয়ই কাজ করবো। কেউ প্রডিউসার দেখে কাজ করে, বিরাট ব্র্যান্ডেড প্রডিউসার, তার হাউস থেকে অনেক ভালো ভালো কাজ বেরিয়েছে, তার অনেক নাম যশ, সে যখন একটা ছবিকে ব্যাক করে কিংবা একটা ছবিকে প্রডিউস করে তাহলে সেই ছবিটাকে একেবারে খুব সাকসেসফুল জায়গায় নিয়ে যায়, এর সঙ্গে যুক্ত হতে পারলে আমার ক্যারিয়ারে খুব সুবিধা হবে, এই তারা প্রডিউসার দেখে কাজ করে। কেউ বাজেট দেখে কাজ করে, আমার টাকার প্রয়োজন, আমার এতটা টাকা প্রয়োজন, এইখান থেকে আমি এত ভালো টাকা পাচ্ছি, চোখ মুখ বুঝে কাজ করবো। এই সবকিছুই কিন্তু যুক্তি সম্পর্ক, প্রত্যেকটা জিনিসই কিন্তু কার্যকর। কখনো সব জিনিস একসাথে এসে যায়, কি একটা ওয়াইএফ প্রডিউস করছে, মোহিত সুমি ডাইরেক্ট করছে, সাইয়ারার মতো স্ক্রিপ্ট লিখেছে, ওয়াইএফ সেটা সেইভাবে প্রেজেন্ট করছে, অডিয়েন্স সেটা সেভাবে রিসিভ করছে, ছবিটা সেইভাবে সাকসেসফুল হচ্ছে, অ্যাক্টার্সরা সেভাবে উঠে যাচ্ছে, এই সবকিছু এক জায়গায় চলে আসে, টাকাও ঠিকঠাক মতো। আবার কোনো সময় শুধু একটা কি দুটো ফ্যাক্টর থাকে, তো কোনো বাধা ধরা ফর্মুলা তো নেই যে কোনটা কোন জায়গায় কাজ করবে। কখনো আমি চরিত্র দেখে হ্যাঁ বলি, কখনো আমি স্ক্রিপ্ট শুনে হ্যাঁ বলি, কখনো ডাইরেক্টরের চিন্তা ভাবনা আমাকে ভালো লাগে তাই হ্যাঁ বলি, কখনো কোনো প্রডিউসার কিংবা প্রোডাকশন হাউস থেকে ডাক দেয়, মনে হয় যে হ্যাঁ এদের সাথে কাজ করা উচিত, আমি কোনোদিন এদের সাথে কাজ করবি, কখনো এত ভালো টাকা বলে মনে ঠিক আছে করে দেখি না। প্রত্যেকটাই কার্যকর। আর ধরো তুমি যখন একটা ছবি করছো, এবার সেটা থেকে বেরিয়ে তুমি যখন আরেকটা চরিত্রে যখন শিফট করছো, সেটাতে তোমার কতটা সময় লাগে, মানে একটা চরিত্র থেকে বেরিয়ে আর একটা চরিত্র করা? দেখো, আমার মতো অভিনেতারা যারা, তুমি একটু পজ করো, আমি কাজে একটু পজ করো, তুমি ওখানে থাকো জাজু, থ্যাংক ইউ সো মাচ। এবার তোমার কোনো চাপ হবে না, ঠিক আছে? আমার মতো অভিনেতারা যারা 5টা আলাদা আলাদা মিডিয়ামে কাজ করে, থিয়েটার, সিনেমা, ওটিটি, কখনো টিভি, বেছে বুঝে টিভি, ভয়েসিং, ওয়ার্কশপ, ট্রেনিং, রেডিও, নানান রকম মিডিয়ামে কাজ করে, তাদের কাজ কখনো আর্টিস্টিক, কখনো পিওর এন্টারটেইনমেন্ট, কখনো জাস্ট পারফরমেন্স, কখনো সুইচ অন সুইচ অফ মোড। একটা মোডে আমার মতো একটা কাজ করতে পারে না, কেন আমি ফিল্ম স্টার নই যে আমার নাম ফিল্ম লঞ্চ হবে।
যে আমি বছরে একটা ছবি করব, তাতে এত টাকা করব, যেটা আমার নেক্সট 10 বছর কাজ না করলেও চলবে। প্রথমত আমি তা না। দ্বিতীয়ত, আমি বিশ্বব্যাপী ওয়েল-নোন অ্যাক্টরও নই যে বিশ্বের সব বেস্ট ডাইরেক্টর আমাকে খুঁজে বেড়াচ্ছে, আমাকে সুযোগ দেবে। এত অপশন, তার মধ্যে একটা অসাধারণ কাজ খুঁজে আমি সেটাকে হ্যাঁ করলাম এবং তার জন্য ওয়েট করছি। আমি হচ্ছে ওয়ার্কিং অ্যাক্টর, আমি প্রফেশনাল অ্যাক্টর। এটাই আমার কাজ, এটাই আমার চাকরি, এটা ভালো করে করাই হচ্ছে আমার দায়িত্ব। আমি অতটা চুজিও হতে পারি না, আমি অতটা সময়ও নিয়ে ভাবতেও এর জন্য পারি না। আমার একটা কাজ যদি পছন্দ হয়, আমি সেটাকে হ্যাঁ বলবো, যে কোনো 5টা কারণের জন্য, যেটা তোমাকে বললাম, হয় টাকা, নয় প্রডিউসার, নয় ডাইরেক্টর, নয় স্ক্রিপ্ট, নয় ক্যারেক্টার। তারপর সেটা ভালো করে করব। কখনো কখনো সে প্রজেক্টটা আসে এমন ভাবে যে আমার করার জায়গাটা খুব সোজা হয়ে যায়, আমাকে অনেক মেটেরিয়াল ভালো করে তারা গুছিয়ে দিয়ে দেয়, যাতে আমি তার মধ্যে ইজিলি ঢুকতে পারি। কখনো কখনো একটা প্রজেক্ট আছে যেখানে আমাকে অনেক বেশি খাটতে হয়, কেননা ওইদিকে প্রিপারেশন কম, আমাকে বেশি পুশ করতে হয়। কখনো কখনো কোলাবোরেশন হয়, এখানে ডাইরেক্টর একটা কঠিন কিছু করতে চলেছে, কিন্তু তার দরকার আমি সেই কঠিনতার মধ্যে ঢুকে তাকে হেল্প করি, তখন কোলাবোরেশন হয়। কখনো কখনো আমাকে জাস্ট পারফর্ম করতে হয়, আমার যে এক্সপিরিয়েন্স, আমার যে ট্রেনিং, সেটা পুরোটা এনে আমি ছাড়তে পারি সামনে। তো এই সব জিনিসগুলো আমাকে করতে হয়। আমার অ্যাজ অ্যান অ্যাক্টর আমি কখনো রেস্ট নিতে পারি না, আমি সবসময় পারফরমেন্স মোডে থাকি। কেন, আমি যখন শুটিং করছি না, আমি তখন থিয়েটার করছি, হয় রিহার্সাল করছি, নয় রিডিং করছি, হ্যাঁ। আমি যখন এগুলো করছি তখন সাইডে আমার ভয়েসিং চলে। আমি নেটফ্লিক্সের জন্য সিরিজ হিন্দি থেকে ইংরেজি করছি, ইংরেজি থেকে হিন্দি করছি, তামিল কি তেলেগু থেকে হিন্দি ইংরেজি দুটোই করছি। আমার সবসময় ডাবিং ভয়েসিং থাকে। যখন এগুলো থাকে না, কখন আমি ওয়ার্কশপ নিচ্ছি, আমি অন্যদের ট্রেনিং দিচ্ছি, কখন আমি অভিনয় কিংবা কালচার কিংবা সিনেমা নিয়ে পড়াচ্ছি, আর কখনো আমি শুটিং করতে আউটডোরে চলে যাচ্ছি, কখনো আমি শুটিং করছি বম্বেতে কোনো সেটে। তো আমার এই সব কিছু চলে। কখনো আমি ওয়েব করছি, ফিল্ম করছি, কখনো দুটোই করছি প্যারালালি, কখনো 3টে করছি, থিয়েটার ওয়েব। তো এই সব চলে। আমি নিজেকে, আমি তো ওই ক্যাটাগরির মধ্যে নেই, যেটা বললাম বিশাল বড় স্টার যার নামে ছবি লঞ্চ হচ্ছে, কি বিশ্বব্যাপী ওয়েল নোন অ্যাক্টর যার জন্য তাকে সব অভিনব ডিরেক্টররা খুঁজে বেড়াচ্ছে। না, আই এম সামওয়্যার ইন বিটুইন। আমি কোয়ালিটি কাজ করতে পারি, কোয়ালিটি কাজ দিতে পারি, এবং 10টার মধ্যে 6-7টা কাজই এই জায়গায় পড়বে। 3টে কাজ হতে পারে যেটা অন্যরকম, বুঝলে তো, যেখানে কম্প্রোমাইজটা বেশি, যেটা আমার পছন্দ হয়নি, কিংবা যেটা ভেবেছিলাম তা বেরোয়নি। 3 জায়গায় এরকম হতেই পারে, কিন্তু 10টার মধ্যে 7টা কাজই এরকম হবে যেখানে আমি জানি আমি কি করছি, এবং সেটা আমি সাধ্যমতো করবো। আর এই যে তুমি বললে যে তুমি সবসময় এঙ্গেজ থাকো, যেটা যে কোনো কিছু হোক, ডাবিং হোক, তুমি তাহলে একা সময়টা, আমরা জানি প্রত্যেকটা অভিনেতা বা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একা সময়টা খুব ইম্পর্টেন্ট। সে তখন নিজে কি করছে, নিজে কিভাবে আরো প্রিপেয়ার করছে, সেটা তুমি কিভাবে বার করো? আমি প্রচুর নাটক দেখি, প্রচুর সিনেমা দেখি, প্রচুর বই পড়ি, প্রচুর সেমিনার অ্যাটেন্ড করি, প্রচুর এক্সিবিশনে যাই, প্রচুর কালচারাল ফেস্টিভ্যাল, কালচারাল এনগেজমেন্টে ঢুকি, প্রচুর লোকজনের সঙ্গে মেলামেশা করি, প্রচুর আড্ডা দিই, প্রচুর ফুর্তি করি, প্রচুর স্পোর্টস দেখি। আবার কিছু সময় এরকম আসে যখন আমি সম্পূর্ণ একলা থাকতে চাই, কারো সঙ্গ চাই না, যেখানে আমি দিনে বেশ কয়েকটা ঘন্টা নিজের সঙ্গে কাটাতে চাই। সেটা হয়, আমি বেশিরভাগ নাটক একলা দেখি, বেশিরভাগ সিনেমা একলা দেখি, বেশিরভাগ সেমিনার এক্সিবিশনে যাই, একলা যাই। আমি অনেক সময় নিজের সঙ্গে টাইম স্পেন্ড করার জন্য নিজেই ঘুরতে বেরোই, একাই ঘুরে বেড়াই, এক্সিবিশন দেখি, ক্যাফেটেরিয়া থেকে নিজেই বসে একটা ভালো চিজ কেক খাই, কফি খাই, কোনো একটা বইয়ের দোকানে গিয়ে বই তুলি, বই ঘাঁটি। এগুলো সব একলা, এগুলো সব আমার নিজের সঙ্গে নিজের রিলেশনশিপকে ডেভেলপ করা। আমার কোনো কিছু করার জন্য অন্যদের দরকার হয় না, অথচ যখন আড্ডা দিই তখন জমিয়ে আড্ডা দিই।
সে আত্মীয় স্বজন হোক কি বন্ধু বান্ধব হোক কি আমার কালিগস হোক কাজের জায়গায়, আমি কাজের জায়গায় আড্ডা দিই, কাজের বাইরেও আড্ডা দিই, বাড়িতেও আড্ডা দিই। আর ধরো তুমি তো এখন তো বললে যে সিরিজের কে তুমি মানে সিরিজ বা সিনেমা মানে লাস্ট কোনটা দেখলে? আমি কোনটা দেখলাম, আমি লাস্ট এখানে দেখলাম অ্যাভাটার অ্যাশ অ্যান্ড ফায়ার। তার দুদিন আগে আমি দেখলাম দ্য হাউসমেড, ওটাই হলিউডের। হাউসমেট তো হলে চলছে, দুটো দেখলাম আমি। সিরিজ তো প্রত্যেক মাসে একটা নতুন সিরিজ আমি দেখে থাকি। স্ট্রেঞ্জার থিংস কি দেখে নিয়েছো? স্ট্রেঞ্জার থিংস আমি নিজে ডাবিং করেছি, হ্যাঁ, হ্যাঁ। থার্ড সিজনে আমি হ্যাঁ। ববের ক্যারেক্টার আমি ভয়েসিং করেছিলাম। আমি স্ট্রেঞ্জার থিংস, আমি ওই জেনারেশন নয় যে স্ট্রেঞ্জার থিংস দেখতে দেখতে বড় হয়েছে। স্ট্রেঞ্জার থিংস হচ্ছে এটা একটা পার্টিকুলার জেনারেশনে বড় হওয়ার জায়গা, যেটা বড় হ্যারি পটার যেমন একটা জেনারেশনে বড় হওয়ার জায়গা পড়তে পড়তে, তাই না? আমি সেই জেনারেশনে নই। আমার আমার আমি আমি আমার ছোটবেলায় আমরা কমিক্স দিয়ে বড় হয়েছি, মার্ভেল দিয়ে, ডিসি কমিক দিয়ে বড় হয়েছি। আমি বড় হয়ে মার্ভেল কমিক্স এর ক্যাপ্টেন আমেরিকা সিনেমা হওয়াতে ক্যাপ্টেন আমেরিকা ডাবিং করেছি, তাই না? তো আমার সেটা বড় হওয়া। থরেরও ডাবিং করেছো? না, আমি ক্যাপ্টেন আমেরিকা ডাবিং করেছি, থরের ডাবিং করেছি। আর তো কখনো কি তোমার ধরো সিরিজ বা সিনেমা দেখছো, কখনো ভালো না লাগলে কি 1.5x বা 2x কি কখনো কিছু দেখে থাকো? ভালো না লাগলে কি কিসে কিছু 1.5x বা 2x যেটা স্পিডটা যেটা হয় সেখানে কি দেখে থাকো? না। বা কখনো স্কিপ করে দেখা? না, আমি খুব কম এরকম হয়েছে যখন আমি কোনো ছবি ছেড়ে উঠে গেছি। আমি মোটামুটি পুরোটা কমপ্লিট করি, খুব কম। আমার 100টার মধ্যে 3-4টে হবে যখন আমি কমপ্লিট করি। আমার মনে হচ্ছে অসহ্য, দেখা উচিত নয়, নইলে আমি ধরলে পরে আমি শেষ করি, সে খারাপ হোক ভালো হোক শেষ করি। আমি এত কাজ দেখেছি যে আমার পক্ষে জাজ করা খুব সোজা, আমার কাছে কম্পেয়ার করার জন্য অনেক কিছু আছে, বুঝলে তো? আমি খুব ইজিলি আমি বলতে পারি তুলনামূলক ভাবে এটা এই এটা এই এটা, কিন্তু আমি অনেক কাজ দেখেছি, কিন্তু তাও আমি তুলনা না করে, জাজ না করে দেখার চেষ্টা করি। দেখার পরে মনের মধ্যে আমার হয় যে এই জিনিসটা আরো পরিণত হতে পারতো, এই জিনিসটা কেন ওইভাবে করলো, ওইভাবে কেন করলো না, এই জিনিসগুলো হতে পারে। কিন্তু আমি হল থেকে ছেড়ে বেরিয়ে গেছি এরকম খুব কম আছে। আমি হলে গিয়ে ছবি দেখি, আমি যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি না হলে, আমার কাছে কোনো সুযোগ নেই, সেটাই শুধু আমি বাড়িতে বসে দেখি স্ক্রিনে। আদারওয়াইজ হলে দেখার সুযোগ হলে আমি হলেই দেখি, আর একবার নয় 2-3বার দেখি। আর স্ট্রেঞ্জার থিংস কি তোমার কাছে এলো কিভাবে? আমি তো বললাম আমাদের ভয়েস টেস্ট করা হয়, ভয়েস টেস্ট করা হয় ক্যারেক্টারের জন্য। নিজের ভয়েসকে তুমি মডিফাই করে মাঝে মাঝে ভয়েসিং করো। এই তো রিসেন্টলি যে নেটফ্লিক্সের সুপার সাকসেসফুল সিরিজ রিলিজ হয়েছে দ্য বিস্ট, সেটার মেইন ক্যারেক্টার আমি করেছি। তো সেটা আমার কাছে কিভাবে এলো? আমার ভয়েস স্যাম্পল থাকে স্টুডিওর কাছে, তারা আমাকে ডাকে যে এটা টেস্ট দিয়ে যাও, আমি টেস্ট দিই, আমার ভয়েস তার সঙ্গে ম্যাচ করাই, কয়েকটা ডায়লগ বলে দেখাই, তাদের যদি মনে হয় অন্য অপশনের সঙ্গে তারা ম্যাচ মানে মিক্স করে দেখে যে একটা সব থেকে ভালো হচ্ছে, তখন আমাকে ডাকে, সেইভাবে আমাকে ডেকেছিল। আর আরেকটা জিনিস যে দাদা, যে আমরা সবসময় শুনি যে বলিউড ছবি করলে টাকাটা অনেকটা বেশি দেয়, যেটা বাংলাতে দিতে পারে না, তো সেটা কি ঠিক কথা? মানে সেটা কি? না, একেবারেই ঠিক কথা না। সেটা কারণ হচ্ছে আমরা যখন টাকার মাপটা দেখি তখন স্টারদের টাকার মাপটা দেখি, যে মেইন ফিল্ম স্টার, যাদের নামে টিকিট বিক্রি হচ্ছে, যাদের দেখতে লোকে হলে আসছে। বেশিরভাগ স্টার বেস ছবিকে আমরা ছবির ডাইরেক্টর মাধ্যমে দেখি না, আমরা স্টারের মাধ্যমে দেখি। আমরা বলি ঋত্বিকের ছবি, সালমানের ছবি, শাহরুখ খান, তাই তো? আমরা ডাইরেক্টর, আমরা কি বলি সিদ্ধার্থ মালহোত্রার ছবি দেখতে যাচ্ছি? না 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 না, জান আমরা অ্যাথলিট ছবি দেখতে যাচ্ছি, বলি না তো? তাই তো? তারপরে তার নামে টিকিট কাটছি। আমাদের যদি না ভালো লাগে তখন আমাদের লেগে যাই কার উপর, স্টারের উপরে, ও এটা কেন করলো। আমরা এটা তো বলি না অ্যাটলি এরকম ছবি কেন বানালো, সিদ্ধার্থের থেকেও ভালো করতে পারতো, শাহরুখকে ইউজ করতে পারতো, বলতে বলি না আমরা। এই স্টাররা ন্যায্য মতো প্রচুর টাকা পায়, কেননা ছবিটা তাদের উপরে চলছে। একটি ছবি, ওই ছবিটা যদি 300 কোটি টাকা অর্জন করে, তো তার নামে তার হইতে অর্জন করছে, তার মার্কেট ভ্যালুতে অর্জন করছে। কাজে সে হয়তো তার থেকে 10 কোটি টাকা কি 20 কোটি টাকা কিংবা প্রফিট মার্জিন নিতে পারে, যেখানে সে হয়তো আলটিমেটলি গ্লোবালি
100 কোটি টাকা অর্জন করতে পারে, সেখানে সে 5% 10% প্রফিট মার্জিন নিয়েছে, কে জানে, সে পায়। কিন্তু বাকি যারা ওখানে কাজ করছে তারা যে ওই টাকা পাবে, তার তার 1% হয়তো টাকা পাবে না। কোনো কোনো আর্টিস্ট হয়তো পার ডে টাকা পাচ্ছে, তার থেকে তার কাজ 5 দিনে, বুঝলে তো, তার মোটামুটি 7টা কি 8টা সিন, 7টা সিন কম নয়, তার কাজ 4 কি 5 দিনে, তাকে পার ডে দেওয়া হচ্ছে। হয়তো তাকে বলা হচ্ছে ছবির সব টাকা প্রোডাকশনে ঢুকে গেছে, তোমাকে বেশি টাকা দিতে পারবো না ভাই, কিন্তু ইম্পর্টেন্ট ছবি করবে। সে বললো হ্যাঁ করবো, শাহরুখ খানের ছবি আমি করবো। সে পেল অল্প টাকা, পার ডে টাকা, কিছু টাকা পেলো, কিন্তু তার ক্যারেক্টারটা ইন্টারেস্টিং, তার 5-6টা সিন আছে, তার মধ্যে 2-3 সিন শাহরুখের সাথে, সে করলো। বলে কি সে প্রচুর টাকা করছে? একেবারেই না। আর তুমি ধরো যখন মানে তুমি বাংলা সিনেমা কি দেখো, মানে বাংলা সিনেমা, অবশ্যই বাংলা সিনেমা তুমি লাস্ট কোনটা দেখলে? বাংলা সিনেমা দেখো আমি দেখি অনেক, সত্যি কথা বলছি, মনে ধরার মতো ছবি খুব কম হয়, সব ছবি তো আর মনে ধরে থাকে না। আমার অতনু ঘোষের ছবি শেষ পাতা আমার খুব ভালো লেগেছিল, আমার ওই ধরনের ছবি খুব ভালো লাগে। আমার বাংলা ছবির সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে বাংলা ছবির মধ্যে কবিতা খুঁজে পেতাম। বাংলা ছবি ভারতবর্ষে বিখ্যাত হয়েছিল কেন, বাংলা ছবির মধ্যে একটা কাব্যিক ব্যাপার ছিল, বাংলা তো এটা কবির জাত, সেই কবির ব্যাপারটা ঠিক থাকতো। কিংবা বাংলা ছবি রাজনৈতিক একটা মেরুদণ্ড থাকতো, হয় কাব্যিক হতো নয় রাজনৈতিক মেরুদণ্ড থাকতো। আরেকটা বাংলা ছবির বৈশিষ্ট্য ছিল যে বাংলা ছবি যেগুলো খুব পপুলার হতো ভারতবর্ষে, সে যে বাংলা ছবি মধ্যবিত্তর জীবনের যে বিশেষতাগুলোকে খুব ভালো করে ধরতো। তপন সিনহা, তরুণ মজুমদার, এরা মধ্যবিত্তকে খুব ভালো করে ধরতো, তাই না? হ্যাঁ, মৃণাল সেন রাজনৈতিক ব্যাপারটা ভালো করে ধরতো, হ্যাঁ, ঋত্বিক ঘটক পার্টিশনটাকে খুব ভালো করে ধরতো, সতীত রায় সাইকোলজিক্যাল রিয়েলিজম, চরিত্র যে সাইকোলজিক্যাল রিয়েলিজম গুলোকে খুব ভালো করে ধরতো। হ্যাঁ, এইসব ছিল জন্য বাংলা ছবি মানে যাকে বলে পপুলার ছিল। তো আমার এখনো বাংলা ছবি ওই ছবিগুলোকে আমাকে অ্যাট্রাক্ট করে, যেটার মধ্যে কোথাও একটা কবিতার ছোঁয়া আছে, যেখানে এখনো তাহলে পুরোনো ছবিতে দেখা হয়? পুরোনো ছবি আছে, নতুন ছবি তো বললাম, নতুন ঘোষের ছবিতে যখন আমি দেখি তার মধ্যে কোথাও একটা কাব্যময় ব্যাপার আছে। তারপর আদিত্য বিক্রম সেনগুপ্তর ছবি মহানগর ধরো, তো আদিত্য বিক্রম যাই বলতে চায় তার মধ্যে কোথাও যেন একটা পোয়েটিক ফিলোসফিক্যাল ছোঁয়া থাকে। আমার এগুলো খুব ভালো লাগে। রিসেন্ট যে ছবি রিলিজ হয়েছে আমি এগুলো দেখতে পারিনি, কেন আমি বম্বেতে ছিলাম তখন, ওখানে তো চলে না। হ্যাঁ, আমার প্রদীপ্তর ছবি খুব ভালো লেগেছিল, বাকিটা ব্যক্তিগত আমার ভীষণ ভালো লেগেছিল, কিন্তু ওর যে পরের ছবিটা রিলিজ হলো সেটা আমি দেখতে পারিনি। এটা যে খুব পপুলার হয়েছে এই ছবিটা, আর্ট কি আর্ট দি একাডেমি অফ ফাইন আর্ট, সেটা বোম্বেতে রিলিজ হয়নি। হ্যাঁ, আমি ওখানে তাই জন্য দেখতে পারিনি, এখানে আমি তখন ছিলাম না যে ওটা দেখতে পাবো। তো এরকম অনেক ছবি আমার মিস হয়ে যায়, কিন্তু তার মানে এই নয় যে আমি সব ছবি যাই বলছে হলে গিয়ে দেখে নেবো, না, বরং আমি তার থেকে আমি কলকাতায় এনে পরে আমি বাংলা নাটক দেখতে পছন্দ করি। কেন বাংলা নাটক, বাংলা হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে ভারতবর্ষের নাট্য যাকে বলে রেভলিউশন শুরু হয়েছিল, বুঝলে তো, এইখান থেকেই শুরু হয়েছিল নাট্য বিপ্লব, নবনাট্য, নতুন নাটকের মানে জাগরণ যেটা বলে, এটা কলকাতা বেঙ্গল থেকে শুরু হয়েছিল এবং ভারতবর্ষ অন্য প্রান্তে সেগুলো গিয়েছিল। তো আমি কলকাতা এখনো সেই ট্র্যাডিশনটা কলকাতাতে রয়েছে। আমি কলকাতা এলেই চেষ্টা করি যে কিছু কিছু নাটক গ্রুপের, কিছু কিছু ডাইরেক্টর রাইটারের নাটক আমি যেন দেখি। হ্যাঁ, কেন বাংলা ছবি সব ছবি যেগুলো মানে খুব উঁচু দরে তা তো নয়। কেন তুমি হয়তো একটা হলিউডের ছবি দেখে বেরিয়েছো, একটা ইউরোপিয়ান ছবি দেখে বেরিয়েছো, তারপর একটা বাংলা ছবি দেখতে গেলে এটার ক্রাফট উইক, যেটা বলতে চাইছে বহুবার বলা হয়ে গেছে, নতুনত্ব কিছু নেই, কিংবা খুব গ্যাদ গ্যাদে সেন্টিমেন্টাল ব্যাপার, সেই মেলোড্রামা, বাঙালি মেলোড্রামা যেটা টেলিভিশন সিরিয়ালেও দেখা যায় সেটাই এখানে দেখা যাচ্ছে, তখন একটু মনটা একটুখানি টপে যায় যে না, কেন শুধু শুধু হ্যাঁ, কেননা বাংলা ছবি যেখানে একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছিল সারা ভারতবর্ষের জন্য,
যেখানে হিন্দি ছবি বাংলা ছবি থেকে নকল করে বানানো হতো। অমর প্রেম তো বাংলা ছবি থেকে নকল করে বানানো, তাই না? বাবরচি তো বাংলা ছবি থেকে নকল করে বানানো। সেই সময় বাংলার সব বেশিরভাগ ভালো ভালো হিন্দি ছবি 1960s 70s বাংলা ছবির থেকে টুকে বানানো, বাংলা ছবির থেকে অ্যাডাপ্ট করে বানানো, ঠিক আছে? তো সেই স্ট্যান্ডার্ড সেট করেছে তারা। তো আজকে যদি ওই জায়গায় না থাকে তাহলে তো দুঃখ হয়। তবু তার মধ্যে আমি বেছে বেছে দেখার চেষ্টা করি যে ছবিগুলো আমার মনে হয় যে হ্যাঁ এটা আমাকে ভাবাবে, আমি ভাববো যে এরকম একটা কাজ করলে খুব ভালো হতো, এরকম একটা কাজ দেখতে পারলে জীবন সার্থক। আর বাংলা সিনেমার আমরা বেশ ইদানিং কয়েকটা বছর ধরে দেখছি যে বক্স অফিসেও যে খুব একটা সাফল্য লাভ করছে সেরকমটা নয়। তো এটার কারণ হিসেবে তুমি কি বলবে? কিন্তু অনেক কারণ আছে, এটার কোনো ছোট কারণ নেই। সেটা কেউ অডিয়েন্সকে ব্লেম করে, কেউ মেকিংকে ব্লেম করে, দুদিকেই ব্লেম করতে হবে। অডিয়েন্সের যদি ইন্টারেস্ট না থাকে বাংলা সিনেমা দেখার, সে যদি গিয়ে কান্তারা কি RRR পয়সা খরচ করতে চায়, সে যদি কি বলে অ্যাভাতার কি তোমার ওপেন হাইমারে পয়সা খরচ করতে চায়, সে যদি গিয়ে তোমার ধুরন্ধর কি সাইয়ারারে খরচ করতে চায়, তুমি তাকে দোষ দিতে পারবে না। আবার বাংলা ছবি নতুন অডিয়েন্স কেন ক্রিয়েট করেনি সেটার দায়িত্ব নিশ্চয়ই বাংলা ফিল্ম মেকারদের। তাদের তো উচিত ছিল নতুন বাংলা জেনারেশন, যে জেনারেশন আসছে তাদের নার্চার করা, তাদের ভালো কাজ দেওয়া, দিয়ে এক্সাইট করা যে নিজের কালচারে, নিজের চারদিকে সমাজে যা ঘটছে সেই চরিত্রগুলো তার প্রতিফলন সিনেমা স্ক্রিনে হোক, তাদের জীবনের যে কনফ্লিক্ট গুলো সেটা সেই সিনেমা স্ক্রিনে দেখতে পাক এবং সেটা দেখে এক্সাইটেড হয়ে যাক এবং তার মধ্যে থেকে বিনোদনটা বেরোক। এটা তো হওয়া উচিত ছিল। একটা সময় যখন উত্তম কুমার সুপারস্টার ছিল, তা হওয়ার কারণ কি ছিল? কেননা বাঙালি তাদের নিজের ছবিটা সামনে দেখতে পেয়েছে, আরো উন্নত ভাবে দেখতে পেয়েছে, আরো সুন্দর ভাবে দেখতে পেয়েছে, তাই জন্য তো সে হলে গিয়ে উত্তম কুমারকে দেখছে, নিজের জীবনটা আরো সুন্দর ভাবে হলে গিয়ে দেখছে। সৌমিত্র বাবু যখন এত ভালো ভালো কাজ করেছেন, এতগুলো ছবি সাকসেসফুল হয়েছে, সেখানে নিশ্চয়ই প্রতিফলন হয়েছে মানুষের নিজস্ব অ্যাসপিরেশনে, তাই না? তো এখন সেটা কেন হচ্ছে না, সেটা তো ভাবার জায়গা। তো সেখানে নিশ্চয়ই মেকারদের একটা ফেলিয়ার। তো দুদিকে আছে, অডিয়েন্সের ফেলিয়ার, মেকারদের ফেলিয়ার। কিন্তু মাঝখানে মার্কেটের খেলাটাও খুব অদ্ভুত একটা খেলা, যে বাংলা ছবির জায়গাটাকে ছোট করে দেওয়া, বাংলা ছবিকে সেই স্পেসটা না দেওয়া। একটা সময় যে বাংলা ছবি ভিন্ন ধারার বাংলা ছবি ছিল, এক্সপেরিমেন্টাল বাংলা ছবি ছিল, আর্টিস্টিক বাংলা ছবি ছিল, এবং সেগুলো প্রাইভেট সিঙ্গেল স্ক্রিনে খুব বেশি নেবে না, কিংবা সিঙ্গেল স্ক্রিন বলছি, ওই মাল্টিপ্লেক্সে নিচ্ছিল না কি নেবে না, তার জন্য নন্দন বানানো হয়েছিল, যেগুলো নন্দনে দেখানো হবে। কিন্তু এখন নন্দনে বাণিজ্যিক ছবি দেখানো হয়, তাই না? যে ছবি সিঙ্গেল স্ক্রিনে রিলিজ হতে পারে কি মাল্টিপ্লেক্সে রিলিজ হতে পারে কি হয়েছে, সেগুলি নন্দনে চলছে। আর যে ভিন্ন ধারার ছবি যেটা অন্য জায়গায়, যেগুলো ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যালে কম্পিটিশনে রয়েছে, ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড জিতেছে, সেটাও নন্দনে জায়গা পাচ্ছে না। আগে সেই ছবিগুলো নন্দনে হু করে চলতো, মানুষ দেখে। আমার প্রথম দিককার 5-6টা ছবি তো নন্দনে প্রিমিয়ার হয়েছে, নন্দনে 1 মাস হাউসফুল চলেছে, অপ্রকাশিত তো হাউসফুল চলেছে। আমি আমার পাতাল ঘর, ভালো থেকো, যারা বৃষ্টিতে ভিজেছিল, চতুরঙ্গ, এগুলো সব নন্দনে রিলিজ হয়েছে, নন্দনে চলেছিল। সেগুলো এখন আর নন্দনে জায়গা পায় না। সিঙ্গেল স্ক্রিন বাংলার কমে গেছে, প্রচুর কমে গেছে, এবং সিঙ্গেল স্ক্রিনে রিলিজ হয় না বাংলা এই ছবিগুলো, ভিন্ন ধরনের ছবিগুলো, ছোট ছবিগুলো সেখানে রিলিজ হলে পরেও মানুষের কাছে পৌঁছায় না, মানুষ ওখানে গিয়ে পৌঁছাচ্ছে না। অনেক আছে। আর মাল্টিপ্লেক্সে তো জানোই তুমি, কোনো পাবলিসিটি নেই, কোনো ওই নেই, একটা মর্নিং শোতে রিলিজ করে দিলে কেউ দেখতে যাবে না মর্নিং শোতে। কেন কেউ একটা বাংলা ছবি যে যার ব্যাপারে সে শোনেনি, জানে না, সে পয়সা খরচ করে দেখতে যাবে? সে মাসে 4টা ছবি দেখছে, সেই 4টে ছবির পয়সা সে অলরেডি ছড়িয়ে রেখেছে পরিবারের জন্য, যে একটা ছবি দেখতে গেলে পরিবারের সাথে আমার টোটাল খরচা যাচ্ছে 1500 থেকে 2000 টাকা। সে মাসে 3বার কি 4বার যেতে পারে, সে 5-6 হাজার টাকা বেশি খরচ ছবিতে করবে না সিনেমাতে। সে অলরেডি মার্ক করে নিয়েছে, আমার একটা ইংরেজি ছবি, দুটো, একটা হিন্দি ছবি, হয়তো একটা বাংলা ছবি দেখবো, এর দেবের কি এর দেখবো, অলরেডি হয়ে গেছে। বাকি ছবিগুলো চলবে না। লোকে ধুরন্ধর 3-4বার দেখছে, কিন্তু বাংলা সিনেমা খুব কম। ধুরন্ধর দেখছে কেন? ধুরন্ধরের মধ্যে ছবি সে হয়তো আগে দেখেনি। ধুরন্ধর দেখছে কেননা তাকে সেটা চকিত করেছে। ধুরন্ধর দেখছে কেননা ওই ধরনের থ্রিল সে অনেকদিন ধরে পাইনি। আমি এখন দেখবো, মানে এর মধ্যেই আসছে সপ্তাহে দেখবো। এই আমি বম্বে ফেরত যাব, গিয়ে আমি
ধুরন্ধর দেখবো, 21 দেখবো, দুটো ছবি আমার লিস্টে রয়েছে দেখার জন্য। দুটোই খুব ভালো হয়েছে, আমি দুটোই দেখেছি। তো তুমি বোম্বেতে আবার তোমার নতুন কাজ কবে শুরু হচ্ছে? আমার তো কাজ চলছে এখন, হটস্টার, জিও হটস্টারের জন্য একটা সিরিজ করছি আমি, যেটার নাম হচ্ছে আলিবাবা 40 ভূত। সেটা এখন শুটিং চলছে। তারপরে অলরেডি শুটিং হয়ে গেছে, পোস্ট প্রোডাকশন হয়ে গেছে, রিলিজ হবে অ্যামাজন এমএক্স এ দ্য টাইটান স্টোরি বলে একটা ওয়েব সিরিজ ফেব্রুয়ারি মাসে। রিলিজের জন্য তৈরি আছে দুটো ছবি। একটা হচ্ছে ভানসালি প্রোডাকশনের ছবি, সেটার নাম হচ্ছে দো দিওয়ানে শহর মে, সেটা ফেব্রুয়ারি এন্ডে আসছে। ফেব্রুয়ারি বিগিনিং এ একটা ছবি আসছে যেটা আমি কলকাতায় শুট করেছি, কলকাতার ডাইরেক্টরের সঙ্গে, কিন্তু হিন্দিতে। তার নাম হচ্ছে জোর, যেটা একটা জম্বি হরর কমেডি। ইন্টারেস্টিং ছবি, অনেক অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে বানিয়েছে। এরকম ছবি নর্মালি ইন্ডিয়াতে দেখা যায় না, জম্বি হরর কমেডি। হ্যাঁ, সেটা রিলিজ হচ্ছে ফেব্রুয়ারি বিগিনিং এ। তো আছে অনেক কাজ রিলিজ হচ্ছে। আর তুমি তো বললে তোমার বই পড়ারও একটা খুব নেশা রয়েছে, তো তুমি যদি বলো যে দর্শকদের কাছে যে তোমার 5টা প্রিয় বই যদি তুমি বলো, মানে যেটা তুমি সাজেস্ট করছো বা তোমার খুব ভালো লাগে। আমার প্রথম যে বই আমাকে সব থেকে বেশি গ্রিপ করেছিল, সেটা আমার বয়স 5 বছর বয়সে চার্লস ডিকেন্সের ডেভিড কপারফিল্ড। সেটা দিয়ে আমার বই পড়ার যাত্রা শুরু হয়। এবং তারপর প্রচুর ক্লাসিক্স, আমার বাবা ক্লাসিক্স আমাকে কিনে দিতেন। আমি ইংরেজি বইও বাংলাতে পড়তাম। শেক্সপিয়ার প্রথমে আমি বাংলাতে পড়েছি, অ্যাব্রিজড ভার্সন আমি বাংলাতে পড়েছি। আমি ছোটবেলায় শিশুদের সাহিত্য পড়তে খুব ভালোবাসতাম। আর বাংলার নাম করা রাইটাররা শিশু সাহিত্য লিখতো। আশাপূর্ণা দেবী শিশু সাহিত্য লিখতো, সমরেশ মজুমদার শিশু সাহিত্য লিখতো, সুনীল গঙ্গোপাধ্যায় শিশু সাহিত্য লিখতো। এদের সবকিছু আমার বাংলাতে সুনীল গঙ্গোপাধ্যায় পূর্ব পশ্চিম আমার ভীষণ ভালো লাগে। আমার খুব আমাকে ভাবায় পূর্ব পূর্ব পশ্চিম। আমার সাহেব বিবি আর গোলাম, আমার মানে বেঙ্গল আর কলকাতার ইতিহাসে সাহেব বিবি আর গোলাম একটা অসাধারণ বই। আমি প্রেমেন্দ্রনাথের ঘনাদার খুব বড় ফ্যান ছিলাম, প্রচুর ঘনাদারের পড়তাম, শুনতাম। আমার ফেলুদার এবং প্রফেসর শঙ্কু সবার ভালো লাগে, আমারও ভাল লাগতো। তো বাংলাতে তো প্রচুর সাহিত্য আমি দেখতাম, পড়তাম, শুনতাম। তাছাড়া হিন্দিতে আমি প্রেমচন্দ আর মান্টোর বিশাল ভক্ত, খুব দেখে থাকি, পড়ে থাকি। তারপরে আমি নন ফিকশন বেশি পড়ি। আমি ফিলোসফি, হিস্ট্রি, সিনেমা, আর্ট নিয়ে যত নন ফিকশন আছে খুব পড়ি। আমি কুইন্টেন ট্যারান্টিনোর একটা বই বেরিয়েছে, লাস্ট ইয়ারই বেরিয়েছে, এখানে কুইন্টেন ট্যারান্টিনো নিজের ছবি দেখার অভ্যেস কোথা থেকে শুরু হয়েছে সেটা দিয়ে লিখেছে। হ্যাঁ, সেটা খুব ভালো বই। একটা নাম করা সিনেমার বই যেটা বারবার লোকের পড়া উচিত, সেটা হচ্ছে হিচকক ট্রুফো। ফ্রান্সোয়া ট্রুফো, নাম করা ফ্রেঞ্চ ডাইরেক্টর, হিচকককে ইন্টারভিউ করেছিলেন, এক্সটেন্সিভ ইন্টারভিউ। সেটার এখন একটা গ্রাফিক নভেলের মতো বইটা বেরিয়েছে, যেখানে ইন্টারভিউয়ের সঙ্গে সঙ্গে সব ফটোগ্রাফস রয়েছে। সেটা খুব ভালো বই। তারপরে রাজনৈতিক হইতে তোমার রামচন্দ্র গুহর একটা নাম করা বই আছে, দুটো বই আছে, বিফোর গান্ধী এন্ড আফটার গান্ধী। সেটা ভারতবর্ষের ইতিহাসকে, মডার্ন ভারতবর্ষের ইতিহাসকে খুব সুন্দরভাবে ধরেছে। তাছাড়া কিছু প্রিয় নভেলিস্ট আছে, যেখানে বিক্রম সেঠ আছে, অমিতাভ ঘোষ আছে, হিস্টোরিক্যাল নভেলিস্ট আছে, উইলিয়াম ডালরম্পল আছে। তো এদের যাবতীয় বই, সবসময় ঝুম্পা লাহিড়ীর বই, গল্প সবসময় ভালো লাগে আমার। আর তুমি আরেকটা জিনিসও আমাকে বলো, যে যেটা হচ্ছে যে তুমি এই যে যখন ধরো বলিউডে যখন ধরো তুমি কাজ করছো, এবং তার পাশাপাশি যখন তোমাকে বাংলা থেকেও বলা হচ্ছে যে এই কাজটা করার জন্য, যেরকম তোমার লাস্ট তুমি যেটা অহনার কথা বললে, অহনা আমি দেখেছি একটা ফ্যামিলি ড্রামার মধ্যে একটা কাজ ছিল। তো এবার ধরো দুটোকে ব্যালেন্স করো কি করে, মানে ব্যালেন্স করো বলতে ধরো বলিউডে তোমাকে বললো যে আমার এই যেতে তোমার লাগবে, বাংলা থেকেও ধরো তোমার কাছে একটা ভালো প্রোডাকশন, ভালো গল্প তোমার পছন্দ হয়ে গেছে, তাকে বললো যে আবার তোমাকে এটা শেষ করি, এটা সঙ্গে সঙ্গে করতে হবে, দুটোকে ব্যালেন্সটা করাটা কতটা? যেটাকে তুমি আগে কমিট করবে সেটা তুমি আগে করবে। কমিটমেন্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস লাইফে। তুমি যদি একটা নাটককে কমিট করে থাকো, তাহলে একটা খুব বড় বলিউড ফিল্মে যদি তোমার হাতে আসে, তুমি যদি নাটকে কমিট করে থাকো, তাহলে তুমি সেটা করবে, তাই না?
হ্যাঁ, তুমি যদি ছবিটাকে আগে কমিট করে থাকো, তারপর তোমার কাছে নাটকটা এসছে, তুমি নাটকটাও করতে চাও, ছবিটাও করতে চাও, তুমি চেষ্টা করবে ব্যালেন্স করা, যেটা আমি করে থাকি। এবং আমার ক্ষেত্রে অনেক সময় ব্যালেন্স হয়েও যায়। আমি প্রচুর ভালো কাজ করতে করতে নাটকের রিহার্সাল করেছি, শো করেছি, আবার একটা শোর জন্য সিনেমা ছেড়েও দিয়েছি, এটাও আমার সাথে প্রচুর হয়। আমি দুটো সিরিজ একসাথে শুট করেছি এক সময়। আমি যখন ব্ল্যাক ওয়ারেন্ট শুট করছিলাম, তখনই সোনি লিভের জন্য রায়সিংহানি ভার্সাস রায়সিংহানি শুট করছিলাম, দুটোই প্যারালালি আমি শুট করছিলাম। আবার আমার শোও ছিল, আবার শুধু নিজের শহর না, বাইরের শহরে শো ছিল। হয়ে যায় ব্যালেন্স, আমার মতো অ্যাক্টরের হয়ে যায়। আমার জন্য আমার থেকে কাজের ডিমান্ড খুব বেশি নয়, আমার থেকে কাজের ডিমান্ড অতটাই, সেই অতটা কাজ অন্য কাজের সঙ্গে ঠিকঠাক ব্যালেন্স হয়ে যায়। আর তোমার যদি মনের মধ্যে থাকে যে আমি ভালো কাজ করতে চাই, আমি ভালো কাজ দেখতে চাই, আমি ভালো লোকদের সঙ্গে যুক্ত হতে চাই, ভালোভাবে থাকতে চাই, এটা যদি মনের মধ্যে থাকে, আর তুমি যদি এইটাকে পার্সিউ করো ভালোভাবে, কোথাও না কোথাও সেগুলো ম্যানিফেস্ট হয়ে যায়, কোথাও না কোথাও তোমার জীবনে সেটা উতরে যাবে। তোমাকে তার জন্য, তুমি যদি সবসময় চিন্তার মধ্যে থাকো কি করে করবো, তাহলে সেই চিন্তাটা তোমার কাজের মধ্যে ঢুকবে। তোমাকে রিল্যাক্স করতে হবে এবং তোমাকে চেষ্টা করতে হবে, বাকি নিজে থেকে হয়ে যায়। আর তুমি আমাকে লাস্টে একটা কথা বলো, যে মানে লাস্ট কোশ্চেন এটা, যে ধর এই যে তুমিও কিছুক্ষণ আগে বললে, যেটা দর্শকরাও এখন অনেক সময় বলে, যে এই যে বাংলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেটা টেলিভিশনে দেখানো হয়, সেটাই যেন এখন সিনেমা বা সিরিজও খুব দেখানো হয়ে থাকে। তো তুমি যে হইচইয়ের সিরিজও তুমি করেছো, তো হ্যালোটাও তুমি করেছিলে, তো হ্যালোতে অনেকে বলেছিল, বা হইচইয়ের কাজ এলেই অনেকে বলে যে এটা অনেকটা টেলিভিশনের মতো কাজ, অনেক রিভিউয়াররাও বলে, তো সেটা কি তোমার ক্ষেত্রে কোথাও কি মনে হয়? আমি অন্য সিরিজ তো বেশি দেখিনি, আমার হ্যালো তো টেলিভিশন মতো কাজ মনে হয়নি। হ্যালো ইনফ্যাক্ট শুধু কলকাতায় নয়, বোম্বেতে নন বেঙ্গলি মার্কেটেও হ্যালো খুব সাকসেসফুল হয়েছিল। ওটা ডাব হয়েছিল, অন্য গুজরাটিরা দেখে অ্যাপ্রিসিয়েট করেছে, হিন্দিতে তো এক দুজন দেখে আমাকে তার সিনেমাতে কাস্টিংও করেছিল হ্যালো দেখে। হ্যালো খুবই সাকসেসফুল। হ্যালো একটা সাইকোলজিক্যাল থ্রিলার, আবার তার মধ্যে কোথাও একটা সম্পর্কের টানাপোড়েন রয়েছে, তাই সেখানে কোথাও একটা ইরোটিক ব্যাপারও রয়েছে, আবার বাঙালি সংস্কৃতির কোনো ছোঁয়াও রয়েছে। এই সব কিছু হ্যালোর মধ্যে ছিল, তাই জন্য হ্যালোটা সাকসেসফুল হয়েছিল। টেলিভিশন সিরিজ বলতে যেটা আমি বোঝাই, যে সেটা হচ্ছে ওই জয়েন্ট ফ্যামিলি, যেটা তুমি বিশেষ দেখতে পাবে না চারপাশে, যেটা সিরিয়ালেই আমরা দেখতে পাই, এক গাদা লোকজন সর্বক্ষণ বাড়ির মধ্যে, যেটা তুমি নর্মালি দেখতে পাবে না। সবসময় সেজে গুজে সেটা তুমি সবসময় দেখতে পাবে না। সম্ভ্রান্ত বাড়ি, কিন্তু লোকে কি কাজ করে, কত পয়সা অর্জন করে তুমি জানো না, যেটা নর্মালি হতে পারে না। সবসময় খাবার দাবার নিয়ে খুনছুটি, সবসময় পুজোর প্রসাদ নিয়ে খুনছুটি, সবসময় ছোটখাটো ব্যাপার নিয়ে বড় বড় ঝগড়া লড়াই, যেখানে জীবনের এতগুলো বড় বড় লড়াই সংগ্রাম বাইরে চলছে, সেগুলো তুমি সিরিয়ালে দেখতে পাবে না। তুমি সিরিয়ালে বাড়ির মধ্যে, পরিবারের মধ্যে ছোটখাটো জিনিস নিয়ে পলিটিক্স দেখতে পাবে। এইগুলো একটুখানি অবাস্তব বটে, হয়তো মানুষ অবাস্তবই দেখতে চায়, কেননা বাইরের যুদ্ধ লড়তে লড়তে মানুষ ক্লান্ত, তাই বাড়িতে দুই বউয়ের মধ্যে পুজোর ফল নিয়ে লড়াইটাই হয়তো তাদের পছন্দ। কিংবা লুচি ভালো করে ফুললো কিনা তাই নিয়ে এক সপ্তাহ ধরে যদি একটা এপিসোড, মানে 5টা এপিসোড টানা যায় এবং সেটা দর্শকের পছন্দ হয়, তো ভালো, দর্শককে ভাবা যায়। তো থ্যাংক ইউ দাদা টাইম দেওয়ার জন্য। বলো, তোমাকে লাস্টে দর্শকদের উদ্দেশ্যে তুমি কিছু বলো। দর্শকদের কি বলবো, দর্শকরা যথেষ্ট বুদ্ধিমান, যেখানে ছিল তারা তোমার প্রোগ্রাম দেখবে, প্রোগ্রাম দেখে বুঝবে যে লোকটা ভাওতাবাজি করছে না আসল কথা বলছে, তাই না? থ্যাংক ইউ দাদা। দাদা, তোমার আপকামিং কাজ নিয়ে তুমি বললে, সেগুলো কত আসছে এক একটা বলে, তোমার বাংলা কাজ কি আসছে, বাংলা কাজ কি কিছু আপডেট রয়েছে? বাংলা কাজ খুব বেশি নেই, বললাম তো তোমার পিঞ্জর রিলিজ হবে। তাছাড়া এখন বাংলার নতুন কোনো সেভাবে কাজ নেই। ওয়েব সিরিজ আমি খুব কমই করেছি, আমি লাস্ট ওয়েব সিরিজ করেছেন ক্লিকের জন্য, প্রফেসর সেনগুপ্ত বলে। বাংলাতে আমি 3টাই ওয়েব সিরিজ করেছি শুধু। জেন্টলম্যান করেছিলাম আড্ডা টাইমসের জন্য, প্রফেসর সেনগুপ্ত ক্লিকের জন্য, আর হ্যালো করেছিলাম হইচই। বাংলা ছবি করে থাকি, বাংলা ছবি আমার বেশ কয়েকটা হয়ে গেছে। তাও দর্শক, মানে এখানে লোকজন বলে আপনাকে বেশি দেখি না কেন, আমাকে বেশি দেখি না, মানে দর্শকদের একটা, লোকজনের একটা অদ্ভুত চাহিদা আছে, তারা মেগা সিরিজের মতো যদি অ্যাক্টরদের দেখতে চায়, সম্ভব? রোজ রোজ কি একজন অভিনেতাকে দেখলে বাসি লাগবে না, ফ্রেশ থাকতে হবে। বেশি কেন দেখবেন, বরং বলবেন আপনাকে খুব বেশি দেখতে চাই না, যখন দেখবো তখন যেন ভালোভাবে দেখি।
এটাই হচ্ছে। তো থ্যাংক ইউ। লাস্টে দর্শকদের বলবো আড্ডাটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, দেন দাদার যে কাজগুলো আসছে দেখতে থাকবেন। থ্যাংক ইউ।